হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমার সঙ্গে উপস্থিত আছে শান্তনু দাস ফ্রম নদিয়া। নাও সে WBPSC 2022 এক্সাম ক্র্যাক করেছে। আহ, যে ডিপার্টমেন্টে সে সিলেক্ট হয়েছে সেটা হচ্ছে INWD, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়ে ডিপার্টমেন্ট। তো ফার্স্ট অফ অল, শান্তনু, তোমাকে মেনি মেনি কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। তো আমার স্টুডেন্ট শান্তনু, প্রথমে আমি তোমাকে যেটা বলবো যে তুমি তোমার সম্পর্কে যদি একটু শর্ট কিছু বলো। স্যার, আমার নাম শান্তনু দাস। আমার বাড়ি নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত শিমুরালী গ্রামে। তো আমি 2013 সালে মাধ্যমিক পাস করি এবং 2015 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। তো আর 2020 সালে আমি ব্যারাকপুর রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিটেক পাস করি। তো তারপর থেকেই মোটামুটি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়া শুরু করি। তো কম্পিটিটিভ এক্সাম মানে বিভিন্ন নন টেকনিক্যাল টেকনিক্যাল দুটোই শুরু করেছিলাম। তো একটা টাইমের পর মানে 2021-এর পর ভাবলাম যে দুটো প্যারালালি করাটা সম্ভব না। তো সেই জন্য আমি তখন থেকে আর কি টেকনিক্যাল এক্সামের প্রিপারেশনটা নেওয়া শুরু করি। যেমন RRB যেই জন্য প্রিপারেশন নিতাম, SSC যেই জন্য, PSC যেই জন্য দিতাম এক্সামগুলো। পাশাপাশি SSC যেই বা PSC যেই এক্সামগুলো খুব ডেডিকেটেডলি ওর জন্য প্রিপারেশন নিয়ে আলটিমেটলি এতদিনের প্রিপারেশনের পর সাকসেস পেলাম। তুমি অলরেডি একটা জবের মধ্যে আছো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। তুমি এখন কোথায় পোস্টেড আছো? আমি স্যার বর্তমানে এখন আন্দামানে পোস্টেড আছি, পোস্টালে অ্যাজ অ্যান এমপ্লয়ি MTS হিসেবে ওখানে পোস্টেড আছি। তো আমি মানে 2020 সালে পোস্ট পোস্ট অফিসে জয়েন করি। তারপর থেকে আমাদের নদিয়াতেই পোস্টিং ছিল। তো এখন একটা প্রমোশন এক্সামের জন্য প্রমোশন এক্সাম দিয়ে আমি ওখানে পোস্টেড হই। তো এখন আমি বর্তমানে আন্দামানে পোস্টেড আছি। আর এই মুহূর্তে মানে আরো প্রিপারেশন নিচ্ছি ওখান থেকে, যাতে আরো ভবিষ্যতে আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গুলো। আন্দামানে তো সবাই ঘুরতে যায়, তো ওখানে জব করছো, খুব ভালো ব্যাপার। হ্যাঁ স্যার, তুমি এক্সপিরিয়েন্স তো মানে ভালোই, কিন্তু মানে খুব কস্টলি জায়গা যেহেতু, তো হুম, ওই জন্য একটু মানে আমাদের পক্ষে একটু মানিয়ে নেওয়াটা একটু সুবিধা হয়। আচ্ছা, তুমি ইরিগেশন আর ওয়াটারওয়ে ডিপার্টমেন্টে যে জবটা পেলে, মানে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে সিলেক্ট হয়ে গেছো তুমি, জয়েনিং মাত্র হুম, সময়ের অপেক্ষা। তো হুম, হুম, তোমার এই যে জার্নিটা, তুমি স্টার্টিং করেছিলে, তারপরে হুম। ফাইনালি তুমি সাকসেস হলে। তো এই জার্নির মধ্যে তুমি কোথাও কি বাধার সম্মুখীন হয়েছো, বা তোমার চ্যালেঞ্জিং ফেস কি ছিল? হ্যাঁ স্যার, চ্যালেঞ্জিং তো নিশ্চয়ই। যেমন যেহেতু কাজের মধ্যে আমি ছিলাম, তো সেখানে টাইমটার মানে অভাব মানে হতো, তার মধ্যে থেকে টাইম বের করতাম। যেমন সকালের দিকে হুম, পড়ার চেষ্টা করতাম ঘুম থেকে উঠে, বা হুম, অফিস থেকে এসে মানে 5টার পর মানে ফাঁকা হতাম। মোটামুটি 6টা থেকে শুরু করতাম। ওই ডেইলি মোটামুটি 5-6 ঘন্টা করে চেষ্টা করতাম পড়ার। এবার কোনোদিন হতো, কোনোদিন হতো না, এইভাবেই আর কি কন্টিনিউয়াস ভাবে প্রসেসটা চালিয়ে গেছি। এমন না যে মানে একদিনের প্রসেস, এটা মানে কন্টিনিউয়াস করতে করতে মানে বা মক টেস্ট দিতে দিতে মানে হয়েছে দীর্ঘদিনের একটা প্রসেস। তো মানে এইটাই আমার বলার যে মানে হাল ছেড়ে দিলে হবে না, এটাকে ধরে রাখতে হবে প্রসেসটাকে। তো একটা একটা হিউজ একটা সাবজেক্ট, ভাস্ট একটা সাবজেক্ট, তো দীর্ঘদিন পড়ার মধ্যে থাকতে হবে আর মানে পরিশ্রম করে যেতে হবে। তুমি অলরেডি জুনিয়র ইঞ্জিনিয়ার সিলেক্ট হয়ে গেছো, তুমি আমাকে একটা জিনিস বলো যে তুমি রিটেন এক্সাম দিলে, তারপরে ইন্টারভিউ জন্য প্রিপারেশন নিলে। তো তোমার রিটেনের মার্কস কেমন ছিল? স্যার, আমার রিটেনের মার্কস ছিল 165+, থেকে 170-র মধ্যে ছিল। তো এবার এক্স্যাক্টলি মানে যাই হোক, মানে আমি ভেবেছিলাম যে আমার রিটেনটা ক্লিয়ারই হয়ে যাবে। তো রিটেনটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমি ইন্টারভিউ নিয়ে মানে প্রিপারেশন নেওয়া শুরু করি। আপনার কাছেও মানে ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিই। আর ব্যাপারটা হচ্ছে ইন্টারভিউর মানে যেহেতু 100 নম্বরের ইন্টারভিউ, তো রিটেন আর ইন্টারভিউ এর মধ্যে তো অনেক পার্থক্য। এবার রিটেনে আমরা পড়াশোনা মানে পড়ি বা মক টেস্ট দিই, ওখানে মানে ব্যাপারটা হয়ে যায়। এবার ইন্টারভিউ প্রসেসটা তো একটা মানে অন্যরকম, যেখানে আমাদের মানে এগুলো আর কি মানে আপনাদের মানে আপনারা খুব হেল্প করেছেন। তো বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেছি, সেখান থেকে চেষ্টা করেছি যতটা নিজেকে মানে ইমপ্রুভ করা যায় ইন্টারভিউ দেখে। তো সেই জিনিসগুলো অবশ্য খাটতে খাটতে বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে অবশেষে সফলতা অর্জন করতে পেরেছি। তোমার এই সাকসেস স্টোরি কারো একদিনের হয় না, সাকসেস স্টোরি একটা দীর্ঘ সময়ের প্রতীক্ষা। তুমি তোমার জার্নিটা কত সাল থেকে শুরু করেছিলে, 2020 থেকে?
হ্যাঁ স্যার, মোটামুটি 2020 সাল থেকে শুরু করেছিলাম। এবার প্রথমত আমি তখন 20 সালের মানে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে আমি ডাব্লিউবিসিএস, সিজিএল বা এসএসসি যেই সবকিছু দিতে শুরু করি। এবার আমি একটা স্টেজে এসে দেখলাম যে সবকিছু এক্সাম দেওয়া দেওয়া সম্ভব না, একটা আমাকে নির্দিষ্ট লাইন বাছতে হবে। তো আমি তারপর 2021 সালে এসে আমি টেকনিক্যাল পড়াগুলো শুরু করি। আর নন টেকনিক্যাল পড়াটা মানে মোটামুটি বন্ধই করে দিয়েছিলাম। ওকে। তারপর থেকে 2022 সাল অব্দি তো কোনো মানে রিটেন এক্সাম ক্লিয়ার হয়নি। তো 2023-এর মানে 22 সালের পিএসসি যেই নোটিফিকেশন বেরোলো, তো ওইটার জন্য মোটামুটি পড়াশোনা শুরু করেছিলাম। তো আর এসএসসি যেইও মানে এক্সামটা প্রত্যেক বছরই হয়, তো ওইটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো 2023 সালে আমার এসএসসি যেই প্রিলিমস ক্লিয়ার হয়, তো ফাইনালি ওটা আমার হয়নি। আর 23 সালে তো আমার আহ, পরবর্তীতে পিএসসি যে ইন্টারভিউটা রিটেনটা ক্লিয়ার হয়। তো যাই হোক, মানে আমি সন্তুষ্ট পিএসসি যেটা পেয়ে। আর আচ্ছা। ভবিষ্যতে ইচ্ছা আছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা জন্য আরো মানে একদম একদম। ডেডিকেটেডলি পড়াশোনা করা। শান্ত, তুমি অবশ্যই হবে। তুমি আমাকে এটা বলো যে তোমার ইন্টারভিউটা কেমন গেছিল, পিএসসি তুমি ইন্টারভিউটা দিলে, তো হ্যাঁ স্যার, ইন্টারভিউর এক্সপিরিয়েন্স বলতে আমার বোর্ডে 4 জন স্যার ছিলেন। হুম, তো প্রথমত মানে যেহেতু আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স বলতে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়্যারলেস অপারেটরের ইন্টারভিউ দিয়েছিলাম, ওইটা একটা টেকনিক্যাল এক্সাম ছিল। তো সেই ক্ষেত্রে আমার ইন্টারভিউর আগে এক্সপিরিয়েন্স ছিল হুম, যে হুম, কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়। এবার যেহেতু ওটা একটু মানে অন্য টাইপের ইন্টারভিউ আর এটা পুরোপুরি টেকনিক্যাল ইন্টারভিউ, তো একটু পার্থক্য ছিল। কিন্তু যেহেতু আমার আগে এক্সপিরিয়েন্স ছিল ইন্টারভিউ দেওয়ার, তো একটু ভয়টা কাটাতে এখানে সাহায্য করেছিল। আর ইন্টারভিউ বলতে গেলে আপনার মানে ওই ইন্টারভিউ রুমে গিয়ে স্যারদের মানে সাথে প্রথমত একটু নার্ভাস হয়ে গেছিলাম। তো তাদের সাথে মানে আলাপ আলোচনা করতে করতে বা স্যারদের সাথে বিভিন্ন বিষয় ডিসকাশন করতে করতে ব্যাপারটা ইজিলি স্মুথ হয়ে যায়, মানে স্মুথ হয়ে যায় ধীরে ধীরে। তো তারপর মানে প্রিপারেশন যেভাবে নিয়েছিলাম, তো সেইভাবে কোশ্চেন গুলোর অ্যান্সার ঠিকমতো করার চেষ্টা করি, বা যতটা যা জানি সেটা বলার চেষ্টা করি, বা যে কোশ্চেন গুলো জানি না সেটা ডাইরেক্টলি স্যারদের বলে দিয়েছিলাম যে স্যার এটা আমার জানা নেই। মানে মানে ব্যাপারটা হচ্ছে যা মানে যা কি পেরেছিলাম, মানে যা জানার মধ্যে আমি সবটাই বলার চেষ্টা করেছিলাম। আর যেগুলো জানি না সেগুলো আমি ডাইরেক্ট বলে দিয়েছিলাম যে এটা আমার জানা নেই। তো স্যাররা আমি ইন্টারভিউ দেওয়ার পরেই মানে মানে সন্তুষ্ট ছিলাম, যে ভেবেছিলাম যে আমার একটা কিছু হবে, কারণ মানে স্যাররাও দেখলাম যে আমার কোশ্চেনের অ্যান্সার দেখে যথেষ্ট ইমপ্রেস মানে হয়েছিল। আমাকে একটা, তো আমি ভেবেছিলাম যে কিছু একটা হবে। তো যাই হোক স্যার, আলটিমেটলি তুমি হলো। আমাকে বলো যে তোমার ইন্টারভিউয়ে টেকনিক্যাল না নন টেকনিক্যাল, মানে বোথ জায়গা থেকে কোশ্চেন করেছিল, না শুধু টেকনিক্যাল পার্টটাকে বেশি ফোকাস না, করেছিল? প্রথমত আমাকে মানে প্রথমে ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর আমাকে আমার সম্পর্কে ইন্ট্রো দিতে বলা হয়। হুম, তো ইন্ট্রো দিলাম, তো আমি বর্তমান কি কাজ করছি, হুম, তো সেই কাজের সম্পর্কে জানতে চাওয়া হয়। তো আমি বলি, তো কাজের সম্পর্কে জানতে চাওয়ার বলার পর আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি কিভাবে প্রিপারেশন নিচ্ছি বর্তমানে, আর পড়াশোনার পাশাপাশি বা কাজের পাশাপাশি আমার কোনো হবি আছে কিনা, হুম, বা আর মানে আর ভবিষ্যতে আরো কি কি করার ইচ্ছা আছে, এই সমস্ত বিষয়গুলো জানার হয়। তো সেইগুলোর উত্তর দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করা হয় যে মানে কোন কোন বিষয় থেকে কোশ্চেন ধরলে মানে আমি মানে বলতে পারবো। তো আমি যে যে আমার পছন্দের বিষয়গুলো বলি স্যারদেরকে, তো হুম। স্যাররা সেই বিষয়গুলোর উপর থেকেই মানে কোশ্চেন ধরেন প্রথমত। তা পরের ওকে। দিকে বিষয়গুলো চেঞ্জ হয়ে যায়, পরের দিকে স্যাররা র্যান্ডামলি কোশ্চেন ধরছিলেন। তো যাই হোক, আমি যেহেতু মোটামুটি প্রিপারেশন ভালোই নেওয়া ছিল, তো হুম। আমি 90% কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাকই দিই। আর যেগুলো আচ্ছা। মানে জানা ছিল না সেগুলো আমি স্যারদের মানে ডাইরেক্ট বলে দিই যে আমার এইটা জানা নেই। তো হুম। সেইভাবেই আর কি ইন্টারভিউটা এগোতে থাকে। প্রায় 15 থেকে 20 মিনিটের ইন্টারভিউ আমার হয়। পনেরো তো থেকে আমার কুড়ি মিনিট বোর্ডে ইন্টারভিউ 4 জন, হয়েছে, তাই তো? হ্যাঁ আমার বোর্ডে 4 জন মেম্বার ছিল। আচ্ছা। তুমি আমাকে এটা বলো যে তোমার যে মক গুলো আমি তিনটে ইন্ডিভিজুয়াল নিয়েছি, বা আমার যে গাইডেন্স হ্যাঁ, প্রোগ্রামটা তুমি ফলো করেছো হ্যাঁ, বা অ্যাটেন্ড হ্যাঁ। করেছো, তো মক থেকে তুমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করেছো? হ্যাঁ স্যার, মক থেকে আপনি আপনি যে ভিডিওগুলো মক 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 থেকে তো মানে ইমপ্রুভমেন্ট হয়েছে, প্লাস আপনার যে এক্সট্রা ভিডিওগুলো আপনি আপলোড করতেন, তো সেই ভিডিও থেকে আমি নোট বানানোর চেষ্টা করেছিলাম যে কি কি, বা আপনার বিভিন্ন মকের থেকে যে যে কোশ্চেনগুলো আপনি করছিলেন সেইগুলো আমি নোট ডাউন করে, তো সেইগুলো নিজের মতো করে গুছিয়ে কিভাবে বলা যায় আরো ভালোভাবে, তো সেইগুলোও চেষ্টা করেছি। পাশাপাশি মানে হুম। স্ট্যান্ডার্ড যে বইগুলো তো ফলো করেছি, বা বা কি কি মানে সবকিছু তো বইয়ে থাকে না, তো কোন বিষয়গুলো আরো মানে ডিটেলে মানে জানা যায় সেগুলো তো আপনার মানে ভিডিও থেকে জানতেই পেরেছি, বা মক থেকে আচ্ছা। মানে তুমি আরো তুমি জানার চেষ্টা করছি। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা তুমি আমার ভিডিও থেকে তুমি কিছুটা পেয়েছো, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাঁ, থিওরিটিক্যাল হ্যাঁ, তো পেয়েছো।
আমাকে বলো যে হ্যাঁ ইন্টারভিউ হ্যাঁ এরিয়াটা কি তুমি ফিক্স করতে পেরেছিলে, বা লাস্ট ইন্টারভিউ তুমি যখন আমার কাছে দিলে, মক দিলে, তো সেখানে কি অনেকটা তুমি ইমপ্রুভ করতে পেরেছিলে একটা জায়গাতে এসে? হ্যাঁ, মানে প্রথমত প্রথম মক দেওয়ার পর আমার একটু মানে তখন আমার একটু খারাপই লেগেছিল, কারণ আমি ঠিকমতো কোশ্চেন অ্যান্সার বলতে পারছিলাম না তখন। সেই মুহূর্তে অতটা ভালো প্রিপারেশন স্টেজেও ছিলাম না। তো হুম পরে মানে আপনার ভিডিও লেকচার দেখতে দেখতে বা আপনার বিভিন্ন যে অন্য মকগুলো দেখতে দেখতে, হুম হুম তো আমার ব্যাপারগুলো অনেকটা ইজি হয়ে যায়। তো ওকে। কিরকম কি কোশ্চেন আসতে পারে বা কিরকম গুছিয়ে বলা যেতে পারে, এই ব্যাপারটা অনেকটা মানে ইজি হয়ে যায়। তো পরে সুবিধাই হয়, মানে প্রথম মকটা একটু খারাপ হয়েছিল, হুম পরের দুটো মক আর কি ভালোই দিতে পারি। একদম একদম। তুমি আমাকে দেখো, অ্যাকচুয়ালি নতুন যারা নিউ অ্যাসপিরিয়েন্ট, যারা পিএসসির জন্য আবার আপকামিং যে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য প্রিপারেশন নিচ্ছে, বা যাদের এই বছর হুম ধরো হলো না, ঠিক আছে, একটা হুম হুম। তারা আবার পিএসসি দেবে, তো বিশেষ করে কোন জায়গাটা থেকে বিশেষ করে তাদের ফল্ট, মানে কোন জায়গাটা থেকে তারা আবার নতুন করে নিজেকে ইমপ্রুভ করতে পারবে? তো এই যে জায়গাটা, যে তুমি ধরো তোমার যদি এটা ফার্স্ট অ্যাটেম্প হয়ে থাকে বা যদি না হয়ে থাকে, তো এবছর হুম। তুমি আলাদাভাবে কি দেখেছিলে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সামটা দিই তখন আমার হুম মানে সিলেবাসটা কমপ্লিট করা ছিল না। তো তখন আমি ভেবেছিলাম মানে রিটেন এক্সামটা দিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে আমার রিটেনটা ক্লিয়ার হবে না। হুম হুম তো আমি সেই মতো মানে পুরো সিলেবাসটাকে মানে ওভারঅল কমপ্লিট করার চেষ্টা করি। আর যেহেতু আমি মানে প্রিপারেশন নিচ্ছিলাম এসএসসি যেই, তো সেক্ষেত্রে বিভিন্ন মক টেস্ট তো দিচ্ছিলামই। কোনো একটা আমি পড়তাম কিভাবে, কোনো একটা মানে চ্যাপ্টার পড়লাম, তো সেই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন অ্যান্সার হতে পারে সেইগুলো মোটামুটি একটা তৈরি করতাম, হুম মানে মোটামুটি দেখতাম। বা মানে একটা মেডিসি পাবলিকেশনের একটা বই হয়, হুম ছোট একটা নোটবুক, তো সেখান থেকে কি কি আর কি ছোট মানে পয়েন্ট গুলো জিস্ট করা থাকে সেইগুলো আর কি ইয়ে করতাম। আর টেস্ট সিরিজ দিতাম, টেস্ট সিরিজের ওইগুলো আমাকে খুব হেল্প করেছে। তো এই বিষয়গুলো সবকিছু প্লাস ওভারঅল মানে বইটা থরলি পড়েছিলাম, তো এই বিষয়গুলো কন্টিনিউয়াস করতে করতে আমার ব্যাপারটা অনেকটা স্মুথ হয়ে যায়। তো আমি 2022 সালের শেষের দিকে এসে বুঝতে পারি যে না, এবার আমি মোটামুটি এক্সাম দিলে আমার ক্র্যাক হতে পারে, তো একটা কনফিডেন্স চলে আসে। ওকে ওকে তো ওকে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মানে এটাকে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকতে হবে, যে আমার এক্সাম এখন নোটিফিকেশন বেরোয়নি বলে আমাকে পড়া ছেড়ে দিতে হবে এমন না। আমাকে মানে প্রসেসের মধ্যে থাকতে হবে, যে যে কোনো মুহূর্তে যদি এক্সামের নোটিফিকেশন বেরোয় আমি যাতে ক্র্যাক করতে পারি, এরকম মানে মানসিকতা আমার মানে মানে এরকম মানসিকতা নিয়ে আমি পড়েছিলাম আর কি। হুম একদম। জানতাম যে মানে একটা কিছু হতেই হবে। হুম তো আমার মানে বলার উদ্দেশ্য হচ্ছে যারা আর কি হলো না, অনেকেই ভালো স্টুডেন্ট হয়নি তাদের, তো তাদের তো মানে তাদের জন্য অবশ্যই খারাপ লেগেছে। তো আমার এটাই বলার যে যারা নতুন আছে তাদেরকে বলার হচ্ছে তারা কবে নোটিফিকেশন আসবে সেই ভেবে, সেটা না ভেবে যেন এখন থেকেই তারা প্রিপারেশন নিয়ে চেষ্টা করে। কারণ নোটিফিকেশন তো কোনো না কোনো দিন বেরোবে, তখন মানে আর কি সময় পাওয়া যাবে না। ওই জন্য এখন থেকে যদি তারা প্রিপারেশনের মধ্যে থাকে তো তখন ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে তাদের ক্ষেত্রে। আচ্ছা, তুমি জবটা পেলে, তো জবটা পাওয়ার পর তোমার বাড়ির লোক কতটা খুশি? হ্যাঁ স্যার, বাড়ির লোক তো খুবই খুশি, কারণ আমি তো এই মুহূর্তে অনেকটা দূরে ছিলাম বাড়ি থেকে, আন্দামানে পোস্টেড ছিলাম। তো ওখানে মানে অনেকটাই কষ্টের মধ্যে কেটেছে টাইমটা আমার। তো এই মুহূর্তে আমি বাড়ির কাছে আসতে পারবো, এটা অবশ্যই ভালো লাগছে। খুব ভালো, বেশ। তুমি এই কদিন আন্দামানে গিয়ে ঘুরে নাও ভালো করে, আবার এসে ভালো হ্যাঁ করে জয়েন করো ওয়েস্ট বেঙ্গল পিএসসি ইরিগেশন অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্টে। তো থ্যাংক ইউ সো মাচ শান্তনু, তুমি অনেকটা সময় আমাদেরকে থ্যাংক দিলে। তো হ্যাঁ তুমি থ্যাংক ইউ ভালো ভালো স্যার। ডিপার্টমেন্টে জয়েন করো, তুমি ইরিগেশন রিলেটেড কাজগুলো করো, তোমার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আপকামিং যারা নতুন অ্যাসপিরেন্ট আছে তাদের অনেকটা সেটা হেল্প হবে। থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তাদের